আমি আসলে দুঃখিত, আমি আমি নিজেও ক্লাস করাচ্ছি, এর মধ্যে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে তোমাদের ক্লাসটা অফ হয়ে যায়। আমি জানি না কেন, ফেসবুকের কোনো একটা সমস্যার কারণে। ওকে, তো তোমরা আমাকে একটু জানাও কষ্ট করে যে হচ্ছে মানে কোন জায়গা পর্যন্ত হচ্ছে তোমরা ক্লাসটা করছো। আমাকে এটা একটু জানাও যে কোন জায়গা পর্যন্ত হচ্ছে তোমরা পড়ছো বা কোন জায়গা পর্যন্ত আমি ক্লাসটা তোমরা কন্টিনিউ করতে পারছো। একটু আমাকে জানাও যারা ক্লাস করতেছিলে যে হচ্ছে কোন পর্যন্ত আমি মানে তোমরা ক্লাসটা করতে পারছো। ফাহমিন আবার আসলাম। ফাহমিন বলো কোন পর্যন্ত ক্লাস করতে পারছো, আমাকে একটু জানাও। আমি তো হচ্ছে মাইটোকন্ড্রিয়া পড়াচ্ছিলাম, মাইটোকন্ড্রিয়া পড়ায় আমি হচ্ছে প্লাস্টিটা চলে আসছি, প্লাস্টিটা আইসা দেখে হচ্ছে তোমাদের হচ্ছে ক্লাসটা অফ হয়ে গেছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার আকার পর্যন্ত পড়ছো। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমি আবার রিপিট করতেছি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার আকার থেকে আমি আবার রিপিট করতেছি। দেখো, আচ্ছা আমরা এই যে এইখানে ছিলাম, তাই তো? এই যে এইগুলা কি হচ্ছে কোনটা কত মিটার, কোনটা কত হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, এগুলা কি মানে আমি আমি তোমরা এগুলা পাইছিলা নাকি হচ্ছে শুধু এই পর্যন্ত বলো তো? আবু জাফর রামিম, প্রবলেম হয়েছিল না? আচ্ছা আচ্ছা দেখো, আমি হচ্ছে এখান থেকে আবার হচ্ছে স্টার্ট করতেছি মাইটোকন্ড্রিয়ার আকার। আচ্ছা, তাহলে আমি এগুলা এগুলা তোমরা বুঝতে পারছো যে মাইটোকন্ড্রিয়া গুলা কেমন হয়, সূত্রাকার, ডিম্বাকার, সূত্রাকার, ডিম্বাকার, দণ্ডাকার, তারপর গোলাকার, তারকাকার, ঠিক আছে? তো এরকম হয়। এই গোলাকার যেগুলো, এগুলোর ব্যাস হচ্ছে 0.22 হচ্ছে 2 মাইক্রোমিটার বা মাইক্রন। দণ্ডাকার যেগুলো, এগুলো হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 9 মাইক্রোমিটার এবং প্রস্থ হচ্ছে 0.5 মাইক্রোমিটার, ঠিক আছে? এবং হচ্ছে সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার হচ্ছে দৈর্ঘ্য করতে হবে 40 থেকে 50 মাইক্রোমিটার বা মাইক্রন, ঠিক আছে? আচ্ছা, তো তারপর এখান থেকে আমরা আর 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 কি পড়িয়েছি, আমি 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 পড়ানো শেষ করে ফেলছি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? দেখো কি পড়াইছি, এটার সাথে আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ পড়াইছি, আর মাইটোকন্ড্রিয়ার কাজটা তোমাদের বাকি ছিল। মাইটোকন্ড্রিয়ার কি কি কাজ করে দেখো, তাহলে মাইটোকন্ড্রিয়া কি কি কাজ করে? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের জন্য প্রয়োজনীয় যাবতীয় শক্তি উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়া কোষের জন্য প্রয়োজনীয় যাবতীয় শক্তি উৎপাদন করে। তাহলে দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে যাবতীয় শক্তি উৎপাদন করে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি করে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা বলছিলাম, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি প্রায় 100 রকমের এনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়ার যে আমাদের ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে কি থাকে? আচ্ছা, তোমাদেরকে রাসায়নিক গঠন কি পড়াইছি? এই রাসায়নিক গঠন কি পড়ছো তোমরা, বলো তো? মানে আমি হচ্ছে এই যে এইটা কি পড়াইছি তোমাদেরকে, এইটা রাসায়নিক গঠনটা কি পাইছো? ফাহমিন, সাইদা বলো তাড়াতাড়ি।
রাসায়নিক গঠনটা কি তোমরা পাইছো? রাসায়নিক গঠন ওই আগের লাইভটাতে? ও আচ্ছা, রাসায়নিক গঠনও পাও নাই। আচ্ছা দেখো, তাইলে মাইটোকন্ড্রিয়ার আমরা হচ্ছে ভৌত গঠন পড়া শেষ করছি। তাইলে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন, মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনের মধ্যে মনে রাখবা এটার মধ্যে হচ্ছে 65% প্রোটিন থাকে, 29% গ্লিসারাইড থাকে, 4% লেজিথিন থাকে এবং 2% কোলেস্টেরল থাকে। ঠিক আছে, তাহলে কয়টা জিনিস হলো? একটা হচ্ছে প্রোটিন, গ্লিসারাইড, তারপর হচ্ছে কি লেজিথিন, কোলেস্টেরল, 4টা জিনিস। ঠিক আছে, এবং এদের পার্সেন্টেজ দেখো, তাহলে হচ্ছে এদের মধ্যে 65% থাকবে প্রোটিন, এদের মধ্যে 29% থাকবে গ্লিসারাইড এবং 4% থাকবে লেজিথিন এবং 2% থাকবে কোলেস্টেরল। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। এছাড়াও এর মধ্যে হচ্ছে কি থাকে, লিপিডের মধ্যে 90%ই থাকবে হচ্ছে ফসফোলিপিড এবং বাকি 10% থাকবে ফ্যাটি অ্যাসিড। বুঝতে পারছো? এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য এগুলো দরকার। এগুলো হচ্ছে সিকিউ আসবে না। সিকিউ এর রাসায়নিক গঠন সাধারণত জাস্ট তুমি হচ্ছে এই যে এখানে এদের মধ্যে হচ্ছে প্রোটিন, গ্লিসারাইড, লেজিথিন ইত্যাদি থাকে, এগুলো বলে দিলেও হবে। ঠিক আছে, পার্সেন্টেজগুলো তোমাদের হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এছাড়া কি থাকে দেখো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে লিপোপ্রোটিন সমৃদ্ধ, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন সমৃদ্ধ। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কি 2টা ঝিল্লি ছিল না? দেখো, মাইটোকন্ড্রিয়ার এই যে একটা ঝিল্লি ছিল এবং হচ্ছে এই যে ভিতরে খাঁচকাটা এই যে খাঁচকাটা ঝিল্লি ছিল, তাই না? এই যে আমাদের যে বাহিরের যে লেয়ারটা, ঠিক আছে, এটাকে আউটার লেয়ার বলতেছিলাম। এই আউটার লেয়ারে তুমি মনে রাখবা, আউটার লেয়ারে লেস প্রোটিন, মানে হচ্ছে প্রোটিনের পরিমাণ কম থাকে, লিপিডের পরিমাণ বেশি থাকে। এবং আমাদের যে ইনার লেয়ারটা, এই ইনার লেয়ারের মধ্যে মোর প্রোটিন, মানে বেশি পরিমাণ প্রোটিন থাকে কিন্তু কম পরিমাণ লিপিড থাকে। বুঝতে পারছো? তাহলে 2টা লেয়ারই লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত, অর্থাৎ লিপিড আর প্রোটিনকে আমরা একসাথে কি বলি? লিপোপ্রোটিন বলি। বুঝতে পারছো? তাহলে 2টা লেয়ারেই হচ্ছে কি লিপোপ্রোটিন দিয়ে গঠিত, কিন্তু বাহিরের লেয়ারে লিপিড বেশি থাকে, প্রোটিন কম থাকে। ভেতরের লেয়ারে কি থাকবে? লিপিড কম থাকবে, প্রোটিন বেশি থাকবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে হচ্ছে হচ্ছে কি কম্পার্টমেন্ট বা হচ্ছে কি বলে ম্যাট্রিক্স যেটা, ঠিক আছে, আমরা হচ্ছে যে এই যে চিত্রটা আঁকছিলাম, যে চিত্রটা আঁকছিলাম, এই যে আমরা ভেতরের এই অংশটাকে কি বলছিলাম? ম্যাট্রিক্স, তাই না? এই যে ম্যাট্রিক্সের মধ্যে তুমি মনে রাখতে হবে, এই ম্যাট্রিক্সের মধ্যে কিছু এনজাইম থাকে। কি থাকে? কিছু এনজাইম থাকে। কতগুলো এনজাইম থাকে? এখানে প্রায় 100 প্রজাতির এনজাইম থাকে, 100 ধরনের এনজাইম থাকে, 100টি না কিন্তু 100 ধরনের এনজাইম থাকে। বুঝতে পারছো? এছাড়া এখানে কিছু কোএনজাইম থাকে। তাহলে কিছু এনজাইম থাকবে এবং কিছু কোএনজাইম থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে এটা কিন্তু তার একটা রাসায়নিক গঠন, যে এখানে কি তার এনজাইম থাকবে এবং কোএনজাইম থাকবে। এনজাইম এবং কোএনজাইম এক ধরনের রাসায়নিক বস্তু। বুঝতে পারছো? তাহলে এটাও তার রাসায়নিক গঠনের অন্তর্ভুক্ত। এছাড়াও এই যে এই ম্যাট্রিক্সের মধ্যে আরো একটা জিনিস থাকে। ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে? হচ্ছে কিছু বাইভ্যালেন্ট আয়ন থাকে। কি থাকে? কিছু বাইভ্যালেন্ট আয়ন থাকে। বাইভ্যালেন্ট আয়নগুলা কোনগুলা? আচ্ছা দেখো, কিছু বাইভ্যালেন্ট আয়ন থাকে যেগুলো হচ্ছে আমরা এই যে দেখো, এই যে এখানে লিখছিলাম কিছু বাইভ্যালেন্ট আয়ন। কি কি? এই যে দেখো, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাঙ্গানিজ থাকতে পারে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কিছু বাইভ্যালেন্ট আয়ন থাকে। এই বাইভ্যালেন্ট আয়নগুলোকে কি বলা হয়? এই যে দ্বিযুজি আয়ন। বুঝতে পারছো? বা ক্যাটায়ন। ঠিক আছে, এই যে দেখো, তাহলে এখানে হচ্ছে কিছু এনজাইম, কোএনজাইম এবং হচ্ছে এছাড়াও এখানে আরএনএ থাকে, ডিএনএ থাকে এবং এটার পাশাপাশি বলবা এখানে কিছু দ্বিযুজি আয়ন থাকে। এছাড়া হচ্ছে কি আন্তঃঝিল্লিতে এক ধরনের ফসফোলিপিড থাকে যেটাকে বলা হয় কার্ডিওলিপিন। যেটাকে কি বলা হয়? কার্ডিওলিপিন নামক ফসফোলিপিড থাকে। কোথায়? আমাদের আন্তঃঝিল্লিতে। ঠিক আছে, তাহলে এই রাসায়নিক গঠনটা বুঝতে পারছো তোমরা? আমি এইটাও আগেই পড়ায়া ফেলছি, রাসায়নিক গঠন পড়ায়া, তারপর হচ্ছে কি তোমাদের রাসায়নিক গঠন শেষ করে মাইটোকন্ড্রিয়ার কাজও শেষ করে ফেলছি। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। তাহলে মাইটোকন্ড্রিয়ার কি কি কাজ আছে দেখো। মাইটোকন্ড্রিয়া আমরা প্রথমে বলছি মাইটোকন্ড্রিয়া কি করে? শক্তি উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়া কি করে? শক্তি উৎপাদন করে। এছাড়াও মাইটোকন্ড্রিয়া কি করবে? এটা হচ্ছে কি এখানে কিছু পরিমাণ এনজাইম এবং কোএনজাইম ধারণ করতে পারে। তাহলে ওই যে দেখাইলাম এনজাইম এবং কোএনজাইম, প্রায় 100 ধরনের এনজাইমকে তারা ধারণ করতে পারে। ঠিক আছে, এছাড়াও মাইটোকন্ড্রিয়া কি করবে?
মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রোটিন সংশ্লেষণ এবং স্নেহ বিপাকে সাহায্য করে। যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম আছে, সেহেতু মাইটোকন্ড্রিয়া কি প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরিতে সাহায্য করবে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের শ্বসনের সবাদ শ্বসনের হচ্ছে 4টা ধাপ আছে, এর মধ্যে ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, তো হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং ক্রেবস সাইকেল, এই দুইটা হচ্ছে কোথায়, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়। ঠিক আছে, তারপর হচ্ছে কি ক্যালসিয়াম এবং পটাশিয়াম প্রভৃতিকে পরিবহন করতে সক্ষম। ঠিক আছে, ওই যে আমরা বলছিলাম কি অক্সিজেন হচ্ছে কি একটা এলিমেন্টারি পার্টিকেলস, তাহলে এটার মধ্য দিয়ে হচ্ছে কি এই যে ক্যালসিয়াম এবং হচ্ছে পটাশিয়াম এইগুলো হচ্ছে কি চলাচল করতে পারে। এবং আরও একটা জিনিস তোমাকে হচ্ছে খুব ভালোভাবে নোট করে রাখো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ডিম্বাণু এবং শুক্রাণু গঠনে সহায়তা করে। এটা তোমাদের হচ্ছে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল অ্যাডমিশনে এটা অনেকবার আসে। ঠিক আছে, যে মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সাহায্য করে। ঠিক আছে, এই যে দেখো, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি করে, এটার মধ্যে এই যে কিছু ক্যাটায়ন থাকে তোমার কি এই যে ক্যালসিয়াম, সালফার, তারপর হচ্ছে কি ফেরাস, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ ইত্যাদি। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো কোষীয় মৃত্যু। ঠিক আছে, কোষীয় মৃত্যু বা অ্যাপোপ্টোসিস। আমরা কোষগুলো তো আজীবন বাঁচে না, আমাদের বডির কোষগুলো আজীবন বাঁচে না, কোষগুলো একটা সময় মারা যায়। তাহলে হচ্ছে কোষের মৃত্যু দুই ধরনের, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। কোষের যে ন্যাচারাল মৃত্যুটা সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস, এবং কোষের যদি কোনো ইনফেকশনের কারণে হচ্ছে মৃত্যু হয় সেটাকে বলা হয় নেক্রোসিস। ঠিক আছে, বা অন্য কোনো কারণে যদি হচ্ছে তার কোনো ডিজিজের কারণে কোষ মারা যায় সেটাকে বলা হয় নেক্রোসিস। এবং যদি কোনো হচ্ছে তোমার কি ন্যাচারালি কোষটা মারা যায় সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তাহলে ন্যাচারালি যে কোষটা ডেথ হয়, এটা কিসের জন্য ডেথ হয়, মাইটোকন্ড্রিয়ার কারণে ডেথ হয়। কারণ মাইটোকন্ড্রিয়া যখন হচ্ছে শক্তি উৎপাদনকে বন্ধ করে দেয় তখন হচ্ছে কোষটা মারা যায়। বুঝতে পারছো? তো এই মৃত্যুকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, তাহলে কোষীয় মৃত্যুকে নিয়ন্ত্রণ করে। ওকে, এছাড়া হচ্ছে কি রক্তকণিকা এবং হরমোন উৎপাদনে মাইটোকন্ড্রিয়া সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই যে মাইটোকন্ড্রিয়ার যে কাজগুলো আছে, হ্যাঁ, এই মাইটোকন্ড্রিয়ার এই কাজগুলা তোমাদের হচ্ছে একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এই কাজগুলা তোমরা একদম মুখস্থ করে ফেলবো, আমার নেক্সট ক্লাসের আগে তোমরা এই কাজগুলা একদম মুখস্থ রাখবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা নতুন আরেকটা অঙ্গাণু পড়বো। ঠিক আছে, দেখো প্লাস্টিড। ওকে, প্লাস্টিড কি তোমরা ছোটবেলায় পড়ছো, প্লাস্টিড হচ্ছে কোষের রান্নাঘর। ঠিক আছে, প্লাস্টিডের মধ্যে তাহলে কি হয়, খাদ্য তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্লাস্টিডকে আমরা যদি একটু সুন্দরভাবে বলি তাহলে প্লাস্টিড হচ্ছে এমন একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যা দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত এবং কোষের খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয় এবং রঞ্জক পদার্থকে ধারণ করতে পারে। ওকে, তাহলে প্লাস্টিড কি, প্লাস্টিড হচ্ছে একটা দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেটা কোষের খাদ্য তৈরি করে, খাদ্যকে সঞ্চয় করে এবং কি বিভিন্ন রঞ্জক পদার্থকে ধারণ করে। কিরকম রঞ্জক পদার্থ, এই যে গাছের পাতা সবুজ দেখায়, আবার কোনো গাছের পাতা হচ্ছে ওই যে আমরা ম্যাপল গাছ চিনি। ঠিক আছে, ম্যাপল টি, ওটা কেমন হচ্ছে তোমার একটু কেমন কি, এটা কালারটা কি আমি বলতে পারবো না, এটা অন্য কালারের হয়, তাই না? আবার হচ্ছে যে বিভিন্ন পেয়ারা গাছ আছে, দেখা যায় একটু কেমন হচ্ছে খয়েরি ধরনের রং হয়, তাই না? আরও হচ্ছে তোমার বিভিন্ন ধরনের গাছ আছে হচ্ছে সবুজ বর্ণ না, তাই না? তাহলে ওই যে ওইগুলাতে আবার হচ্ছে এই যে গাজর দেখতে কেমন হচ্ছে কমলা রঙের, তাই না? তাহলে হচ্ছে দেখো এই যে বিভিন্ন ধরনের রং, এই যে রঞ্জক পদার্থ ধারণ করে। তারপর হচ্ছে একটা ফল হচ্ছে কাঁচা থাকতে কেমন থাকে, সবুজ থাকে, পেকে গেলে কেমন হয়ে যায়, হলুদ হয়ে যায়। তাহলে এই যে বর্ণের পরিবর্তনগুলো হচ্ছে এগুলো হচ্ছে রঞ্জক পদার্থের জন্য হচ্ছে, এবং এই রঞ্জক পদার্থকে ধারণ করে হচ্ছে এই প্লাস্টিড। এবং প্লাস্টিডের ক্ষেত্রে আরও একটা জিনিস মনে রাখতে হবে, প্লাস্টিড হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণু। প্লাস্টিড সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণু। এই যে দেখো, প্লাস্টিড হচ্ছে কি সবচেয়ে বড় অঙ্গাণু। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আমরা তাহলে হচ্ছে ওই আগের মতোই যে কোনো অঙ্গাণু পড়ার ক্ষেত্রে আমরা প্রথমে কি পড়ি, তার আবিষ্কার করি। কে আবিষ্কার করছে? বিজ্ঞানী শিমফার। ঠিক আছে, কত সালে? 1883 সালে। ঠিক আছে, এই যে দেখো 1883 সালে বিজ্ঞানী শিমফার এই প্লাস্টিডকে আবিষ্কার করেছেন। ঠিক আছে, আচ্ছা, দেখো তাহলে এই প্লাস্টিডের ক্ষেত্রে বিশেষভাবে যেই জিনিসটা মনে রাখতে হবে, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, প্লাস্টিড প্রাণী কোষে থাকে না। ঠিক আছে, আমরা হচ্ছে উদ্ভিদ কোষ প্রাণী কোষের যে পার্থক্য পড়ছিলাম সেখানে বলছিলাম যে প্লাস্টিড থাকবে হচ্ছে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে প্লাস্টিড থাকবে না, কারণ প্রাণী কোষ খাদ্য তৈরি করতে পারে না, উদ্ভিদ কোষই শুধুমাত্র খাদ্য তৈরি করতে পারে। ওকে, আচ্ছা, গেল। আচ্ছা, তাহলে এই যে এটা একটা প্লাস্টিডের গঠন, এই যে এটা হচ্ছে তার আউটার লেয়ার,
এই যে তার ইনার লেয়ার, ঠিক আছে, এই যে ভিতরে আছে এগুলো হচ্ছে গ্রানাম, এই যে ভেতরের এই জায়গাটাকে বলা হয় স্ট্রোমা, এই জায়গাটাকে বলা হচ্ছে স্ট্রোমা, এই যে গ্রানা যেগুলো দিয়ে যুক্ত হচ্ছে এদেরকে বলা হয় গ্রানা লেমেলি, ঠিক আছে। এই এবং হচ্ছে এই যে প্রত্যেকটা এই যে চাকতি বা গুল এদেরকে বলা হয় থাইলাকয়েড মেমব্রেন, ঠিক আছে। তো আমরা পড়বো, সমস্যা নেই। এখন এটা পড়ার আগে আমরা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে জেনে নিই। দেখো আচ্ছা, তাহলে আমরা যেরকম হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে পড়ছিলাম যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়ার নাম্বার, একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া কতগুলো থাকতে পারে, মাইটোকন্ড্রিয়াতে পড়ছিলাম 1 থেকে 5 লক্ষ। তাহলে হচ্ছে এই প্লাস্টিডের ক্ষেত্রে আমাদের নাম্বার পড়তে হবে। প্লাস্টিডের ক্ষেত্রে কতগুলো থাকতে পারে, 1 থেকে 500, 1 থেকে এক থেকে 500 পর্যন্ত প্লাস্টিড একটা কোষের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। তো এদের মধ্যে একটা কার কার মধ্যে থাকে এটা হচ্ছে তোমাকে জানতে হবে। দেখো একটি, ঠিক আছে, একটি থাকে হচ্ছে কার মধ্যে, ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস। আমরা জানি ক্লামাইডোমোনাসের মধ্যে মাইটোকন্ড্রিয়াও একটা থাকে, প্লাস্টিডও একটা থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি দেখো, তারপর হচ্ছে ইওলোথ্রিক্স, ওকে। তাইলে ক্লামাইডোমোনাসের মধ্যেও হচ্ছে একটা প্লাস্টিড থাকবে, ইওলোথ্রিক্সের মধ্যেও একটা প্লাস্টিড থাকবে, ঠিক আছে। আচ্ছা, 1 থেকে 16টি, 1 থেকে 16টি প্লাস্টিড থাকতে পারে কাদের মধ্যে, দেখো স্পাইরোগাইরা, স্পাইরোগাইরাতে, ঠিক আছে। আচ্ছা, এবং আমাদের হচ্ছে উন্নত শ্রেণীর যে উদ্ভিদ, উন্নত শ্রেণীর উদ্ভিদের মধ্যে কতগুলো থাকতে পারে, 20 থেকে 40টি পর্যন্ত থাকতে পারে, 20 to 40 প্লাস্টিড। বুঝতে পারছো? তাহলে প্লাস্টিডের নাম্বারটা বুঝতে পারছো। তাহলে হচ্ছে ক্লামাইডোমোনাসের মধ্যে একটা, ইউলোথ্রিক্সের মধ্যে একটা, এবং হচ্ছে কি স্পাইরোগাইরার মধ্যে হচ্ছে 1 থেকে 16টা থাকতে পারে, এবং হচ্ছে 20 থেকে 40টি থাকে হচ্ছে আমাদের উন্নত শ্রেণীর জীবের বা উন্নত শ্রেণীর প্রাণী উদ্ভিদের দেহের মধ্যে। উন্নত শ্রেণীর উদ্ভিদের দেহে হচ্ছে 20 থেকে 40টি থাকতে পারে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখো এটার আকার, আকার এটা কি কি আকারের হতে পারে। দেখো আমাদের হচ্ছে এই যে উন্নত শ্রেণীর উদ্ভিদে, ঠিক আছে, উদ্ভিদ। ও আরেকটা জিনিস হচ্ছে তোমার এই যে এখন তো হচ্ছে এটা আবার জানতে চাইবা যে হচ্ছে তাহলে 500টা কাদের মধ্যে থাকে, তাই না? যে হচ্ছে একটা তো বললেন, 1 থেকে 16 বললেন, 20টা বললেন, তাহলে 500 কার মধ্যে থাকে। দেখো তাহলে 500 কাদের মধ্যে থাকে, 500টি প্লাস্টিড থাকে হচ্ছে চারা, চারা নামে এক ধরনের শৈবালে, ঠিক আছে। এটা কিন্তু গাছের চারা না, ঠিক আছে, এটা কি, এটা এক ধরনের শৈবাল। তাহলে চারা নামক এক ধরনের শৈবালে হচ্ছে কি থাকে, 500টি প্লাস্টিড থাকে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমরা আকার দেখব। এটার আকার কেমন, এই যে উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এটার আকার হচ্ছে লেন্স আকৃতির, ঠিক আছে, লেন্স আকৃতি, লেন্সের মতো, ঠিক আছে। তাহলে প্লাস্টিকটা দেখতে অনেকটা লেন্সের মতো। কোন লেন্সের মতো? অনেকটা উত্তল লেন্সের মতো। বুঝতে পারছো? যে উত্তল লেন্স কেমন হয়, এরকম হয় না? তাহলে প্লাস্টিকটা দেখতে অনেকটা উত্তল লেন্সের মতো। দেখো প্লাস্টিকটা হচ্ছে এরকম হয়, তাহলে এই যে এইটা একটা লেন্সের মতো, এইটা আরেকটা লেন্সের মতো, তাই না? তাহলে হচ্ছে এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিকটা হবে লেন্স আকৃতির। আচ্ছা, এছাড়াও এর মধ্যে আরো অনেকগুলো আকার আছে, যেরকম এই যে ক্লামাইডোমোনাসের মধ্যে এই আকার আকৃতিগুলা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইটা তোমাকে হচ্ছে মানে অন্য হচ্ছে ওই মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে ভুলে গেলেও তেমন সমস্যা নেই, কিন্তু এইটারটা মনে রাখতে হবে, কারণ এইটা তোমার এমসিকিউ আসবেই, ঠিক আছে। যে অর্শ ক্ষুরাকৃতির, ঠিক আছে, যে দেখো ক্লামাইডোমোনাস এটার মধ্যে কি থাকে, অর্শ ক্ষুরাকৃতির, অর্থাৎ ঘোড়ার খুরের মতো অর্শ খুর আকৃতির কি থাকে,
প্লাস্টিড থাকে, বুঝতে পারছো? এছাড়াও এই যে ইউলোথ্রিক্স, এই ইউলোথ্রিক্সে হচ্ছে স্টার, বুঝতে পারছো, মানে তারকাকার তারার মতো প্লাস্টিড থাকে, বুঝতে পারছো? এবং এটার আরো একটা শেপ আছে, এটার মধ্যে হচ্ছে তোমার কি বলে, এটাকে গার্ডল শেপ বলে, গার্ডল শেপ, বুঝতে পারছো? গার্ডল শেপ আকৃতির গঠন দেখা যায় প্লাস্টিডের মধ্যে। আচ্ছা, তারপর দেখো এই যে স্পাইরোগাইরা, এই স্পাইরোগাইরাতে কেমন থাকে? এই স্পাইরোগাইরাতে হচ্ছে স্পাইরাল, স্পাইরাল শেপ থাকে, ঠিক আছে? স্পাইরাল শেপটা কেমন তোমরা জানো না? স্পাইরাল কেমন? এই যে দেখো, স্পাইরাল হচ্ছে স্পাইরোগাইরা দেখতে এরকম, ঠিক আছে? এই যে দেখো, এই যে ডিএনএ এর মতো যে গঠনটা, ঠিক আছে, এটাই হচ্ছে স্পাইরাল গঠন, বুঝতে পারছো? তাহলে এটার মধ্যে হচ্ছে স্পাইরালের মতো হচ্ছে স্পাইরোগাইরাতে স্পাইরাল শেপ প্লাস্টিড থাকে, ঠিক আছে? তাহলে এই আকারটা মনে থাকবে, ওকে, মনে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে আকৃতি। আকৃতির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখলেই হবে, সেটা হচ্ছে এই প্লাস্টিডের ব্যাস হচ্ছে এটা ব্যাস কত, এটার ব্যাস কত? এর ব্যাস হচ্ছে 3 থেকে 5 মাইক্রোমিটার, 3 থেকে 5 মাইক্রোমিটার, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আকার আকৃতি গেল। আচ্ছা, এখন দেখো আমরা পড়বো প্লাস্টিডের প্রকারভেদ, ঠিক আছে? তাহলে এখন আমরা কি পড়বো? প্লাস্টিডের প্রকারভেদ। প্লাস্টিড কয় প্রকার? দেখো, প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। প্লাস্টিড কয় প্রকার? 3 প্রকার। ওকে, কিরকম? দেখো, প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তাহলে প্লাস্টিড কয় ধরনের হলো? 3 ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এদেরকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? এদেরকে রঞ্জক পদার্থ ধারণ করার ক্ষমতার উপর ভিত্তিতে ভাগ করা হয়েছে, বা রঞ্জক পদার্থ ধারণের উপর ভিত্তি করে প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, ঠিক আছে? দেখো, এই যে রঞ্জক পদার্থের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? দেখো, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে তুমি মনে রাখবা, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা রঞ্জক পদার্থ থাকে। কোন রঞ্জক পদার্থ থাকে? ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে, ঠিক আছে? ক্লোরোফিল, ঠিক আছে? এবং ক্লোরোফিল দুই ধরনের ক্লোরোফিল থাকে, একটা হচ্ছে ক্লোরোফিল বি এবং আরেকটা হচ্ছে ক্লোরোফিল এ, বুঝতে পারছো? এখানে প্রচুর পরিমাণ ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি থাকে। এই যে ক্লোরোফিল এটা হচ্ছে গাঢ় সবুজ বর্ণের জন্য দায়ী, এটা হচ্ছে কি? গাঢ় সবুজ বর্ণের জন্য দায়ী, গাঢ় সবুজ। আর হচ্ছে এই যে ক্লোরোফিল বি, এটা হচ্ছে হলুদ ভাব সবুজের জন্য দায়ী, হলুদ ভাব সবুজ বা হলুদাভ সবুজ, যাই বলো তুমি, হলুদাভ সবুজ বা হলুদ ভাব সবুজের জন্য দায়ী, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, হলদে সবুজ বলে যেটাকে আর কি। আচ্ছা, তাহলে দেখো, এই যে ক্লোরোপ্লাস্ট, এটার একটা স্পেসিফিক কাজ আছে। এটা কি করে? দেখো, সূর্যালোকের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যকে প্রস্তুত করে, এই কারণে এটাকে কোষের রান্নাঘর বলা হয়। তাহলে আমরা যে প্লাস্টিডকে কোষের রান্নাঘর বলি, অ্যাকচুয়ালি প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট যেই অংশটা আছে, এই ক্লোরোপ্লাস্টটা বা যেই ধরনটা আছে, এই ক্লোরোপ্লাস্টটা মূলত হচ্ছে কি খাদ্য তৈরি করতে পারে, কারণ একমাত্র ক্লোরোপ্লাস্টই হচ্ছে সূর্যালোকের ফুটন কণাকে গ্রহণ করতে পারে, এবং এই সূর্যালোককে ব্যবহার করে সে কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে খাদ্য তৈরি করে, বুঝতে পারছো? তাহলে এটা মূলত হচ্ছে কি সবুজ বর্ণের প্লাস্টিড। এটার মধ্যে হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি থাকে। ক্লোরোফিল এ হচ্ছে কি গাঢ় সবুজ বর্ণের জন্য দায়ী, এবং ক্লোরোফিল বি হচ্ছে হলুদ ভাব সবুজ বা হচ্ছে হলুদাভ সবুজ যে জন্য দায়ী, এবং হচ্ছে কি এটা হচ্ছে কি তৈরি করে? খাদ্য তৈরি করে। কোন প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই জন্য এটাকে কি বলা হয়? কোষের রান্নাঘর বলা হয়, ঠিক আছে? এতটুকু পারবা? আচ্ছা, তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি? দেখো, ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ ব্যতীত অন্য যে ধরনের রঞ্জক পদার্থ ধারণকারী প্লাস্টিড, তাদেরকে বলা হয় ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে? তাহলে হচ্ছে ক্রোমোপ্লাস্টটা কি করবে? ক্রোমোপ্লাস্টটা হচ্ছে সবুজ ব্যতীত অন্য ধরনের রঞ্জক পদার্থকে ধারণ করবে। তাহলে এই ক্রোমোপ্লাস্টের মধ্যে 3 ধরনের রঞ্জক পদার্থ থাকে, ঠিক আছে? ক্রোমোপ্লাস্টের মধ্যে কয় ধরনের রঞ্জক পদার্থ থাকে? 3 ধরনের, ঠিক আছে? দেখো, 1 নাম্বার হচ্ছে এটার মধ্যে ক্যারোটিন থাকে, ঠিক আছে? এটার মধ্যে ক্যারোটিন থাকে। 2 নাম্বার হচ্ছে এটার মধ্যে
জ্যান্থোফিল থাকে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট না হচ্ছে ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে এবং হচ্ছে কি থাকে 3 নাম্বার হচ্ছে ফাইকোবিলিন থাকে। ফাইকোবিলিন, ঠিক আছে। তাহলে ক্রোমোপ্লাস্টের মধ্যে এই 3 ধরনের রঞ্জক পদার্থ থাকে, একটা হচ্ছে ক্যারোটিন, আরেকটা হচ্ছে জ্যান্থোফিল, আরেকটা হচ্ছে ফাইকোবিলিন, ঠিক আছে। তো এর মধ্যে এই যে ক্যারোটিন, ঠিক আছে, এই ক্যারোটিনটা হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী। ক্যারোটিনটা হচ্ছে কি লালচে কমলা, ঠিক আছে, লাল না অ্যাকচুয়ালি লালচে কমলা, বা এটাকে আমরা কমলা বর্ণ বলতে পারি, কমলাকে অনেকটা লালচে, তাই না। তাহলে হচ্ছে এই ক্যারোটিনটা লালচে কমলা বর্ণের জন্য দায়ী, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে জ্যান্থোফিল, এই জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণের জন্য দায়ী। জ্যান্থোফিল কি হলুদ বর্ণের জন্য দায়ী, ঠিক আছে। তারপর হচ্ছে কি ফাইকোবিলিন, ফাইকোবিলিন আছে 2টা। ফাইকোবিলিন কয়টা আছে 2টা, একটা হচ্ছে ফাইকোইরিথ্রিন আরেকটা আছে ফাইকোসায়ানিন, বুঝতে পারছো। এর মধ্যে ফাইকোইরিথ্রিন হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী এবং ফাইকোসায়ানিন হচ্ছে নীল বর্ণের জন্য দায়ী। আমার কথা কি বুঝতে পারছো? তাইলে দেখো এখানে লাল, কমলা, তারপর হলুদ, লাল, নীল, 4টা বর্ণ আছে, কমলা, লাল, নীল, হলুদ, ঠিক আছে। তাহলে এই কয়টা বর্ণ বর্ণময় মানে যেই প্লাস্টিকটা সেটাকে বলবো আমরা ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। এই ক্রোমোপ্লাস্টের একটা বিশেষত্ব আছে বা ক্রোমোপ্লাস্টের একটা কাজ আছে, ঠিক আছে। ক্রোমোপ্লাস্ট কি করে? ক্রোমোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ দেহকে হচ্ছে কি করে অতিমাত্রায় সৌন্দর্য বর্ধক করে, বুঝতে পারছো, যার ফলে তার দেহ পরাগায়নে সাহায্য হয়, তার দেহে পরাগায়নে সাহায্য কিরকম যে আকর্ষণীয় করে গড়ে তোলে। যেরকম হচ্ছে ফুলগুলা কিরকম যে হলুদ, লাল, নীল বিভিন্ন ধরনের হয় না, অর্থাৎ এই ফুলের মধ্যে ক্রোমোপ্লাস্ট থাকে, বুঝতে পারছো, যার ফলে ফুলগুলা দেখতে আকর্ষণীয় হয়। এবং এই আকর্ষণীয় হওয়ার কারণে কি হয়, বিভিন্ন পোকামাকড় বা পতঙ্গগুলা এই ফুলের প্রতি আকৃষ্ট হয় এবং তারা এই ফুলের কাছে আসে যে, এবং হচ্ছে তারা তারপর হচ্ছে এই ফুল থেকে আরেকটা ফুলে, আরেকটা ফুল থেকে আরেকটা ফুলে যায়, এইভাবে হচ্ছে পরাগায়ন সম্পন্ন হয়। তাহলে এই পরাগায়নে সাহায্য করে হচ্ছে এই ক্রোমোপ্লাস্ট, বুঝতে পারছো। আচ্ছা, তারপর হচ্ছে সবার লাস্টে যেটা সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকো মানেই হচ্ছে বর্ণহীন, লিউকো মানেই কি বর্ণহীন, আর প্লাস্ট তো প্লাস্টিক থেকে প্লাস্ট আসছে, তাহলে হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে এটা দিয়ে কি বুঝতেছি যে বর্ণহীন যে প্লাস্টিক সেটাকে আমরা বলি হচ্ছে লিউকোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিককে আমরা কি বলি লিউকোপ্লাস্ট। এটার কোনো বর্ণ থাকে না, তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই লিউকোপ্লাস্টটা হচ্ছে কি এটা হচ্ছে পরিবর্তিত হতে পারে। লিউকোপ্লাস্টটা কখনো কখনো ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে, বুঝতে পারছো। আবার ক্লোরোপ্লাস্ট কখনো কখনো লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে। যেরকম তুমি যদি একটা মাঠের মধ্যে ধরো একটা ইট দিয়ে চাপা দিয়ে তুমি ঘাসকে রেখে দাও, ধরো একটা মাঠের মধ্যে ঘাস আছে, তুমি একটা জায়গায় একটা ইট রাইখা দিলা, তাহলে অনেকগুলা ঘাস এইটা নিচে চাপা পড়লো না, তাহলে এই যে দীর্ঘদিন এই ঘাসগুলা সূর্যের আলো থেকে বঞ্চিত থাকার কারণে দেখবা কিছুদিন পর ইট যে তুলবা দেখবা ওই নিচের ঘাসটা সাদা হয়ে গেছে, বুঝতে পারছো। এটার কারণ কি? কারণ হচ্ছে সূর্যের আলো না পাওয়ার কারণে এই ক্লোরোপ্লাস্টটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছো। ক্লোরোপ্লাস্ট কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। আর ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে সেখানে কি হয়েছে? লিউকোপ্লাস্টে পরিণত হয়ে গেছে, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এই লিউকোপ্লাস্টে আবার হচ্ছে খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, বুঝতে পারছো। লিউকোপ্লাস্টের তাহলে মূল কাজ কি? লিউকোপ্লাস্ট হচ্ছে খাদ্যকে সঞ্চয় করে, তাহলে ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, ক্রোমোপ্লাস্ট হচ্ছে পরাগায়নে সাহায্য করে, আর লিউকোপ্লাস্ট হচ্ছে খাদ্যকে সঞ্চয় করে। তাহলে এই খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে ক্লোরোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে। অ্যামাইলোপ্লাস্ট, দেখো অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে। এই যে দেখো অ্যামাইলোপ্লাস্ট, ঠিক আছে। এই অ্যামাইলোপ্লাস্ট কি করে? স্টার্চ বা শর্করা, ঠিক আছে, বা শ্বেতসার জাতীয় খাদ্যকে সে সঞ্চয় করে, ঠিক আছে। অ্যামাইলোপ্লাস্ট কি করবে? স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্যকে সে কি করবে? সে সঞ্চয় করবে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যকে সঞ্চয় করবে। তারপর হচ্ছে ইলায়োপ্লাস্ট, ঠিক আছে, বা এটারে লিপিডোপ্লাস্টও বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে এলায়োপ্লাস্ট। এই এলায়োপ্লাস্ট কি? তাহলে এটা হচ্ছে চর্বি এবং তেলকে সঞ্চয় করে। এলায়োপ্লাস্ট কি করবে? চর্বি এবং তেলকে সঞ্চয় করবে। এটা যদি হচ্ছে এলায়োপ্লাস্ট, এখানে হচ্ছে বাংলাতে এটার ইংলিশ প্রনাউন্সিয়েশন হচ্ছে ইলায়োপ্লাস্ট, ঠিক আছে। ইলায়োপ্লাস্ট কি করে? চর্বি বা লিপিড জাতীয় খাবারকে সঞ্চয় করে। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট কি করে? তাহলে প্রোটিনকে সঞ্চয় করবে, ঠিক আছে। অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট, ঠিক আছে। তাহলে এটা কি করবে? এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যকে সঞ্চয় করবে, ঠিক আছে।
মনে থাকবে এই যে তিনটা ধরন পড়াইলাম না, এখান থেকে তোমার এমসিকিউ একটা পাবাই। ঠিক আছে, যে নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্যকে সঞ্চয় করে। ঠিক আছে, তাহলে কোনটা অ্যামাইলোপ্লাস্ট, নিচের কোনটি হচ্ছে কি বলে চর্বি জাতীয় খাদ্যকে সঞ্চয় করে ইলায়োপ্লাস্ট, এবং কোনটি প্রোটিন হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেখো তারপর কি আছে, ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের গঠন, ঠিক আছে। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের গঠনে, আচ্ছা গঠন যেহেতু আমরা পড়বো, তাহলে আগে চলো আমরা চিত্র এখানে, চিত্র ছাড়া তো হচ্ছে গঠন পড়া যাবে না। যেহেতু তোমরা ঘুমায় গেছো না, আসো ভাই, সাধারণ প্রজাতির শৈবালে কি অন্যান্য সবুজ উদ্ভিদের তুলনায় প্লাস্টিড কম বেশি থাকে? হ্যাঁ, অবশ্যই কম বেশি থাকে। প্লাস্টিড হচ্ছে প্রত্যেকটা প্রজাতিতেই, ঠিক আছে, প্রজাতি ওয়াইজ প্লাস্টিডের হচ্ছে নাম্বারটা ভেরি করে। ঠিক আছে, তো হচ্ছে শৈবালের মধ্যে হচ্ছে সব শৈবালে একরকম থাকবে এমন না, যে শৈবালের কাজ বেশি করতে হয় সেই শৈবালে হচ্ছে বেশি থাকবে। আবার হচ্ছে তোমার সব উদ্ভিদেও আবার একরকম থাকে না, যে উদ্ভিদগুলো হচ্ছে বেশি কাজ করতে হয়, যে উদ্ভিদগুলো আকারে বড় তাদের ক্ষেত্রে প্লাস্টিড বেশি থাকতে পারে, যাদের ক্ষেত্রে আকারে ছোট তাদের ক্ষেত্রে প্লাস্টিড কম থাকতে পারে। তো একটা হচ্ছে এই জন্যই নাম্বার যেরকম হচ্ছে 20 থেকে 40 এরকম করা হয়, বুঝতে পারছো? আর হচ্ছে শুধুমাত্র চারা নামক শৈবালের ক্ষেত্রে হচ্ছে তোমার ওই 500 থাকবে। এছাড়া অন্যান্য শৈবালে হচ্ছে তোমার এত বেশি থাকে না, ঠিক আছে, কম থাকতে পারে। আচ্ছা, এখন দেখো তাহলে চলো আমরা হচ্ছে একটা প্লাস্টিডের চিত্র অঙ্কন করি। প্লাস্টিড বলতে আমরা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করবো, কারণ তোমাদের হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন আসে। ঠিক আছে, প্লাস্টিড বলতে আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন আসে। ঠিক আছে, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এগুলোর গঠন আমাদের পড়তে হয় না, তো হচ্ছে সাধারণত আমরা ক্লোরোপ্লাস্টের গঠন পড়ি। তাহলে চলো আমরা ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখি। ঠিক আছে, আচ্ছা দেখো, ওকে, একটা ডিম আঁকলাম। ওকে, তো এটার বাহিরে হচ্ছে, যেহেতু এটা দ্বিস্তরী, তুমি হচ্ছে আরো একটা লেয়ার দিও। খালি হাতে আসলে গোল দেওয়াটা অনেক কষ্টের কাজ, বাঁকা হয়ে যায়। ওকে, দেখো তাহলে প্লাস্টিড আমরা জানি বা ক্লোরোপ্লাস্ট আমরা জানি হচ্ছে 2 স্তর বিশিষ্ট। তাইলে এই যে এটা হচ্ছে তার বাহিরের লেয়ার, তাহলে এটাকে আমরা আউটার মেমব্রেন বলবো, এবং এই যে এটাকে আমরা ইনার মেমব্রেন বলবো। তাহলে এটা কি, এটা হচ্ছে আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন। ওকে, তারপর ভিতরেরটা এটাকে আমরা বলবো ইনার মেমব্রেন। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে বহিস্থ স্তর এবং অন্তঃস্তর। ঠিক আছে, ওকে, তাহলে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। ওকে, এই আউটার মেমব্রেনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এই আউটার মেমব্রেনের ক্ষেত্রে ওই যে আগের মতোই এটার মধ্যে হচ্ছে প্রোটিন কম থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লেস প্রোটিন, প্রোটিন কম থাকে এখানে। দেখো এটার মধ্যে হচ্ছে লেস প্রোটিন, প্রোটিন কম থাকে, এবং এটার মধ্যে হচ্ছে কি ইনার মেমব্রেনে মোর প্রোটিন, অর্থাৎ এটার মধ্যে প্রোটিন বেশি থাকে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস তুমি চাইলে মনে রাখতে পারো, এই আউটার মেমব্রেনটা হচ্ছে ব্যাদ্ধ, মানে এটা হচ্ছে পারমিয়েবল, আর হচ্ছে এই যে ইনার মেমব্রেনটা এটা হচ্ছে সিলেক্টিভ পারমিয়েবল, বা এটাকে আমরা বলি অর্ধব্যাদ্ধ বা বৈষম্যব্যাদ্ধ। ঠিক আছে, যাই বলো। আচ্ছা, তারপর দেখো এই যে দুইটা মেমব্রেনের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতেছো না, এই যে দুইটা মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়? এই ফাঁকা জায়গাটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। ঠিক আছে,
প্লাস্টিডিয়াল স্পেস। ক্লিয়ার? তাহলে এই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এটার ভেতরে কি থাকবে। এটার ভেতরে দেখো তোমরা হচ্ছে আগে যে এরকম কয়েকটা স্তম্ভ দিয়ে নিবা, ওকে। এই যে এখানে যে প্রত্যেকটা আমি গোল দিচ্ছি, থলের মতো গোল দিচ্ছি, এদেরকে বলা হয় থাইলাকয়েড। আর এই যে প্রত্যেকটা এই যে গোল গোল থলি, এগুলো একসাথে মিলে এই যে একটা স্তম্ভ গঠন করতেছে, এদেরকে বলা হয় গ্রানা। বুঝতে পারছো? গ্রানা বা গ্রানাম চক্র। ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে তারপর কি হবে, এইগুলা একটা একটার সাথে হচ্ছে একটা নালি দিয়ে যুক্ত হবে, এদেরকে বলা হয় গ্রানাম ল্যামেলি। ওকে, ওকে। এবং এটার ভেতরে সেরকম তুমি হচ্ছে কিছু দানা দানা দিতে পারো। এই ভেতরের এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় স্ট্রোমা। ওকে, আচ্ছা আমি বলবো, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করে বলতেছি, তারাও আগে এঁকে নিই। ঠিক আছে? আচ্ছা, ওকে, এরকম কিছু বিন্দু দিবা। তারপর হচ্ছে কি, তারপর এখানে তুমি দেখো এরকম কয়েকটা গোল দিবা। তারপর হচ্ছে তুমি কি করবা, এখানে হচ্ছে এরকম আরো কিছু ছোট ছোট কিছু গোল দিবা। ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর তুমি আরো কিছু গোল দিবা ছোট ছোট। ওকে, এই হলো। ঠিক আছে? আচ্ছা, দেখো এখন হচ্ছে আমরা এটাকে ইয়া করি। এই যে এটার নাম হচ্ছে গ্রানা। ওকে, গ্রানা। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো এই যে সম্পূর্ণ যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে স্ট্রোমা। ফাঁকা জায়গাটার নাম কি? স্ট্রোমা। ওকে, আচ্ছা। তারপর দেখো এই যে দুইটা গ্রানা বা গ্রানাম চক্র, ঠিক আছে, একটা এক বচন আর একটা বহু বচন। ঠিক আছে? গ্রানা এবং গ্রানাম, একটা এক বচন আর একটা বহু বচন। ঠিক আছে? দুইটা একই জিনিস। আচ্ছা, তো এই যে পরস্পর দুটি গ্রানা চক্র হচ্ছে একটা একটার সাথে যুক্ত হচ্ছে যেই নালি দিয়ে, তাকে আমরা বলি গ্রানা ল্যামেলাম। গ্রানা ল্যামেলাম বা গ্রানা নালি। ঠিক আছে? কিন্তু এখানে আরো কিছু নালি থাকে, যেই নালিগুলা এই পরস্পর গ্রানাকে সংযুক্ত করে না। ধরো হচ্ছে এই যে এইখানে একটা নালি আছে, ঠিক আছে, তারপর ধরো এই যে এইখানে আরেকটা নালি আছে। ঠিক আছে? দেখো এই যে এই নালিটা এবং এই নালিটা কি কোনো ঘ্রাণাকে, দুইটা ঘ্রাণাকে একসাথে সংযুক্ত করছে? বা এই নালিটা কি দুইটা ঘ্রাণাকে একসাথে সংযুক্ত করছে? করে নাই। তাহলে যেই ল্যামেলামগুলা বা যেই নালীগুলা দুটি ঘ্রাণাকে সংযুক্ত করবে তাদেরকে ঘ্রাণা ল্যামেলাম বলা হবে, কিন্তু যারা দুইটা ঘ্রাণাকে সংযুক্ত করবে না তাদেরকে বলা হবে স্ট্রোমা ল্যামেলাম। দেখো এরা স্ট্রোমাতে উন্মুক্ত হয়ে গেছে, তাই না? এরা স্ট্রোমা, এই যে ফাঁকা জায়গাটার নামই হচ্ছে, পুরা ফাঁকা জায়গাটার নামই হচ্ছে স্ট্রোমা। তাহলে এই নালীগুলা স্ট্রোমাতে উন্মুক্ত হয়ে গেছে, এই জন্য এদের নাম হবে স্ট্রোমা ল্যামেলাম। ঠিক আছে? ল্যামেলাম মানে নালী। ক্লিয়ার? তাহলে এর নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। ওকে, আচ্ছা। তারপরে কি থাকবে?
এই যে আমাদের যে হচ্ছে এই যে এই ফাঁকা জায়গা বা স্ট্রোমা, এই স্ট্রোমাতে কিছু জিনিস থাকে। এই যে দেখো এই যে এটা, তাহলে এটা আগের মতোই কি, এটা হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ। এটা কি একটা বৃত্তাকার ডিএনএ। ওকে, এছাড়া এই যে আমরা যে ইয়েলো ইয়েলো যে হচ্ছে ডটগুলা বা ফুটাগুলা দিছি, এদের নাম কি? এদের নাম হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, এদের নাম কি? রাইবোজোম। এখন বিশেষভাবে মনে রাখতে হবে এই রাইবোজোমগুলা এককভাবেও থাকতে পারে, আবার হচ্ছে এই রাইবোজোমগুলা এই দেখো কোথাও এই যে এরকম একসাথে অনেকগুলা রাইবোজোম থাকতে পারে। ঠিক আছে, যদি একসাথে এরকম অনেকগুলা রাইবোজোম থাকে তখন আমরা তাদেরকে কি বলবো? তখন আমরা তাদেরকে বলবো পলিরাইবোজোম। তখন আমরা তাদেরকে বলবো পলিরাইবোজোম। পলিরাইবোজোম। ঠিক আছে, এছাড়াও দেখো এখানে আরো কিছু জিনিস থাকে। কি থাকে? এই যে দেখো এই যে একটা জিনিস আমি এখানে হচ্ছে দাগ দিছি, এই যে এটা, এই দুটার নাম কি? এদের নাম হচ্ছে তৈলবিন্দু। ঠিক আছে, এই জিনিসটা এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য। এটার মধ্যে হচ্ছে কি থাকে? কিছু তৈলবিন্দু থাকে। এছাড়াও হচ্ছে এটার মধ্যে কিছু হচ্ছে শ্বেতসার বিন্দু থাকে, এটাকে তুমি চাইলে দেখাইতে পারো। ঠিক আছে, এটার মধ্যে আরো কিছু কি থাকে? শ্বেতসার বিন্দু থাকে। ঠিক আছে, এই যে ঠিক আছে, এদেরকে তুমি কি বলতে পারো? এদেরকে তুমি বলতে পারো শ্বেতসার বিন্দু। ঠিক আছে, শ্বেতসার বিন্দু থাকে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তোমরা এই গঠনটা বুঝতে পারছো। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কি দুই দ্বিস্তর বিশিষ্ট থাকবে। ওকে ভাইয়া, আর কত সময় হবে ক্লাস? আমার এটা পড়ানো শেষ হয়ে গেলেই ক্লাস শেষ। ঠিক আছে, দেখো এটা আর খুব বেশি সময় লাগবে না, অল্প অল্প একটু সময়। ঠিক আছে, একটু ধৈর্য ধরো। ঠিক আছে, 10টার মধ্যে আশা করি শেষ হয়ে যাবে, 10টার মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো তো হচ্ছে কি হবে এখানে? দেখো এটার মধ্যে হচ্ছে কি দুইটা স্তর আছে, তাহলে এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। একটা হচ্ছে আউটার লেয়ার থাকবে, একটা ইনার লেয়ার থাকবে। আউটার লেয়ারে প্রোটিন বেশি থাকবে, ইনার লেয়ারে প্রোটিন কম থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি এটার ভেতরে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রোমা। ঠিক আছে, স্ট্রোমা। এবং এইটার মধ্যে এই যে হচ্ছে কি বলে এই চাতকি। ঠিক আছে, এক একটা চাতকি, এই যে এক একটা চাতকি, এদেরকে বলবো আমরা থাইলাকয়েড। এই এক একটা চাতকিকে আমরা কি বলবো? আরো নিচে লিখি এটা, দেখো এই যে এখানে এই যে এক একটা চাতকি, এরকম এক একটা চাতকি, এদেরকে আমরা বলবো থাইলাকয়েড। ঠিক আছে, চাতকি বা থলি। ঠিক না, এরকম হচ্ছে অনেকগুলা থলি মিলে হচ্ছে কি তৈরি হয়েছে? গ্রানা বা গ্রানাম চক্র। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের হচ্ছে একটা মনে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে ভাই কতগুলা থাইলাকয়েড মিলে একটা গ্রানাম গঠিত হবে? কতগুলা থাইলাকয়েড মিলে একটা গ্রানা তৈরি হবে? দেখো 10 থেকে 100টি। কয়টা? 10 থেকে 100টি থাইলাকয়েড মিলে একটা গ্রানা তৈরি হয়। বুঝতে পারছো? আর এরকম কতগুলা গ্রানা একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে? দেখো 40 থেকে 60টি গ্রানা একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো এই যে পরস্পর দুটি গ্রানা একটা আরেকটার সাথে সংযুক্ত হয় যেই নালী দিয়ে, তাকে আমরা বলতেছি গ্রানালেমেলাম। এবং কিছু নালী হচ্ছে দুইটা গ্রানা চক্রকে সংযুক্ত করে না, তাদেরকে বলতেছি আমরা স্ট্রোমালেমেলাম। এবং এটার মধ্যে বৃত্তাকার ডিএনএ পাচ্ছি আমরা। তারপর এটার মধ্যে হচ্ছে রাইবোজোম পাচ্ছি, পলিরাইবোজোম পাচ্ছি। তারপর এটার মধ্যে কিছু তৈল বিন্দু পাচ্ছি এবং শ্বেতসার বিন্দু পাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা আছে? আশা করি এই গঠনে আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, কিন্তু এখন দেখো, এখন হচ্ছে এইটা থেকে আমাদের আরেকটু ডিটেলস কিছু পড়তে হবে। ঠিক আছে, এই যে আমাদের যে হচ্ছে এই যে থাইলাকয়েড। ঠিক আছে, এই যে এখানে যে থাইলাকয়েডটা আঁকলাম, এই থাইলাকয়েডটা দেখতে আসলে এরকম না। ঠিক আছে, এই থাইলাকয়েডটা দেখো কেমন। এই থাইলাকয়েডটা হচ্ছে, ধরো আমি একটা থাইলাকয়েড আঁকতেছি। ঠিক আছে, ধরো এইটা একটা থাইলাকয়েড। এই থাইলাকয়েডকে আমরা একটা লেয়ার দেখলেও এইটার মূলত লেয়ার থাকে দুইটা। থাইলাকয়েডের লেয়ার থাকে কয়টা? দুইটা। বুঝতে পারছো? এবং দেখো এইটা একটা থাইলাকয়েড, তাহলে এটার নিচে আরো একটা থাইলাকয়েড আছে।
এইভাবেই তো এরা হচ্ছে একটার পর একটা যুক্ত হয়ে হয়ে গ্রানাম গঠিত হয়, তাই না? তাহলে দেখো এইটার এই যে লেয়ারগুলা, এইটার যে এই থাইলাকয়েডের ভেতরে হচ্ছে তোমার কি হবে, তোমার হচ্ছে আলোক পর্যায়, আমরা হচ্ছে সালোক সংশ্লেষণের দুটি পর্যায় পড়ছিলাম আমরা, মনে আছে? একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, ঠিক আছে, এবং আরেকটা পড়ছিলাম আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। তাইলে যখন হচ্ছে এই থাইলাকয়েডের ভেতরে, মনে রাখবে এই থাইলাকয়েডের ভেতরে হচ্ছে আলোক পর্যায় সংঘটিত হয়, এবং এই থাইলাকয়েডের বাইরে কি আছে, ধরো এটা হচ্ছে একটা পুরাটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট, তাহলে থাইলাকয়েডের বাইরে কি আছে, স্ট্রোমা আছে, তাহলে স্ট্রোমাতে সংঘটিত হবে আলোক নিরপেক্ষ পর্যায়। স্ট্রোমাতে কি হবে, আলোক নিরপেক্ষ পর্যায়, নিরপেক্ষ পর্যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে এই থাইলাকয়েডের ভেতরে হচ্ছে আলোক নির্ভর পর্যায়, এবং হচ্ছে থাইলাকয়েডের বাইরে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এবং এই যে এই থাইলাকয়েডের যে প্রাচীরগুলা, এই যে থাইলাকয়েডের দুইটা লেয়ার থাকে, এই থাইলাকয়েডের দুইটা লেয়ারের মধ্যে এই যে আমাদের হচ্ছে এই লেয়ারটাকে বলা হবে নন অ্যাপ্রেসড লেয়ার, নন অ্যাপ্রেসড লেয়ার, নন অ্যাপ্রেসড লেয়ার, এবং এই যে তার ভেতরের এটাকে বলা হবে অ্যাপ্রেসড লেয়ার, অ্যাপ্রেসড লেয়ার, ঠিক আছে। এখন এই যে তার যে এই যে লেয়ারগুলা, এই লেয়ারগুলোর মধ্যে কি থাকে, কিছু জিনিস থাকে। দেখো এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই থাইলাকয়েডের প্রাচীরে কিছু জিনিস থাকে। কি কি থাকে দেখো, থাইলাকয়েডের প্রাচীরে থাকে হচ্ছে এক নাম্বার থাকে কোয়ান্টোজোম, এটা তোমাদের একদম মনে রাখতেই হবে, কোয়ান্টোজোম। থাইলাকয়েডের প্রাচীরে কি থাকবে, কোয়ান্টোজোম থাকবে। এখন কথা হচ্ছে যে ভাই কোয়ান্টোজোম কি, কোয়ান্টোজোম জিনিসটা কি? কোয়ান্টোজোম হচ্ছে, আমরা প্রথমেই বলছিলাম যে হচ্ছে তোমার কি এক একটা প্লাস্টিডের মধ্যে কি হয়, অনেক রঞ্জক পদার্থ থাকে। তাহলে কোয়ান্টোজোম হচ্ছে রঞ্জক পদার্থ সম্বলিত একটা জিনিস, ঠিক আছে। এটার মধ্যে কতগুলা রঞ্জক পদার্থ থাকে, এটার মধ্যে 230টি রঞ্জক পদার্থ থাকতে পারে, বুঝতে পারছো? 230টি পিগমেন্ট বা রঞ্জক পদার্থ থাকতে পারে, ঠিক আছে। এই রঞ্জক পদার্থগুলো কেমন, কি কি রঞ্জক পদার্থ এখানে থাকতে পারে? এখানে হচ্ছে ক্লোরোফিল এ থাকতে পারে, ক্লোরোফিল এ, তারপরে এখানে হচ্ছে ক্লোরোফিল বি থাকতে পারে, তারপর হচ্ছে ওই যে জ্যান্থাফিল থাকতে পারে, তারপর ক্যারোটিন থাকতে পারে, ফাইকোবিলিন থাকতে পারে। আমি তোমাদেরকে অলরেডি এই রঞ্জক পদার্থগুলো বলছি যে ক্যারোটিন থাকতে পারে, জ্যান্থোফিল থাকতে পারে, ফাইকোবিলিন থাকতে পারে, এবং হচ্ছে তোমার কি এখানে হচ্ছে ক্লোরোফিল এ অথবা বি থাকতে পারে। তাহলে কোয়ান্টোজোম থাকে। এছাড়াও এটার মধ্যে আরও কিছু জিনিস থাকে। এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে আরেকটা কমপ্লেক্স থাকে যেটাকে বলা হয় LHC, ঠিক আছে, LHC। এল দিয়ে হচ্ছে লাইট, এইচ দিয়ে হচ্ছে হারভেস্টিং, এবং সি দিয়ে হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে। এখানে হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স থাকে, ঠিক আছে, লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স জিনিসটা কি, আমরা বলছি যে হচ্ছে একমাত্র ক্লোরোপ্লাস্ট হচ্ছে এমন একটা অঙ্গাণু যেটা সূর্যের আলোকে গ্রহণ করতে পারে, সূর্যের আলোর ফুটন কণাকে গ্রহণ করতে পারে, বুঝতে পারছো? তো হচ্ছে এই সূর্যের আলোর ফুটন কণাকে গ্রহণ করার জন্য এখানে একটা জায়গা থাকবে যেটাকে বলা হয় লাইট হারভেস্টিং পার্ট। এই যে এখানে হচ্ছে দেখবা তোমাদের আরও একটা গঠন আছে, যেই গঠনটা হচ্ছে এই যে এরকম, ঠিক আছে। এখানে হচ্ছে অনেকগুলা জিনিস এরকম তোমরা দেখবা, ঠিক আছে। এখানে এই যে এরকম কিছু জিনিস থাকে যেগুলোকে বলা হয় লাইট হারভেস্টিং পার্ট, বুঝতে পারছো? লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এই লাইট হারভেস্টিং কমপ্লেক্সে আবার দুইটা জিনিস থাকে, ঠিক আছে। কি কি থাকে, এখানে হচ্ছে দুই ধরনের ফটো সিস্টেম থাকে, ফটো সিস্টেম, ঠিক আছে, ফটো সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে বলি পিএস, যেটাকে সংক্ষেপে কি বলি, পিএস। এটা তোমরা হচ্ছে যখন উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায় পড়াবো, ঠিক আছে, তখন এটাকে আরো ভালোভাবে পড়াবো, ঠিক আছে। যে হচ্ছে এখানে কি থাকে, PS1 থাকে এবং PS2 থাকে, PS1, ঠিক আছে। একটা হচ্ছে PS1 এবং আরেকটা হচ্ছে PS2, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে PS1 থাকে এবং হচ্ছে এখানে কি থাকে, PS2 থাকে, বুঝতে পারছো? এই যে PS1, এই PS1 হচ্ছে
700 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে গ্রহণ করতে পারে। 700 ন্যানোমিটারের তরঙ্গ, আমরা জানি এক একটা আলোর এক এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য থাকে। লাল আলোর এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য, নীল আলোর এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি সূর্যের যে আলোটাই, সূর্যের আলোর মধ্যে কিন্তু 7টা বর্ণ থাকে। ওই যে বেনিয়া সহকালে তোমরা পড়ছিলা না, এই যে 7টা বর্ণ, এটা কিন্তু সূর্যের আলোর মধ্যে থাকে, ঠিক আছে। তো এর মধ্যে উদ্ভিদ যেই বর্ণতে তার সালোক সংশ্লেষণ ভালো হবে, ঠিক আছে। আমরা এই সালোক সংশ্লেষণে তোমরা হচ্ছে 4র্থ অধ্যায়ে পড়ছিলা সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা, ঠিক আছে। ওইখানে তোমরা পড়ছিলা যে হচ্ছে সবুজ এবং হলুদ বর্ণের আলোতে হচ্ছে তোমার কি সালোক সংশ্লেষণ ভালো হয় না, ঠিক আছে। এবং হচ্ছে অন্যান্যগুলো যে লাল নীল, ঠিক আছে, এগুলোতে হচ্ছে সালোক সংশ্লেষণ ভালো হয়, তাই না। তো হচ্ছে এই যে এই যেই বর্ণগুলোতে ভালো হয়, তাহলে দেখো এই যে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, এটা হচ্ছে PS1 গ্রহণ করবে, এবং হচ্ছে কি 680 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের আলো কে গ্রহণ করবে, এই PS2 গ্রহণ করবে, বুঝতে পারছো। আর হচ্ছে এখানে স্পেশালি মনে রাখতে হবে এই যে আমাদের যে হচ্ছে নন অ্যাপ্রেসড লেয়ার, এই নন অ্যাপ্রেসড লেয়ারে থাকবে হচ্ছে PS1, ঠিক আছে, PS1, এবং অ্যাপ্রেসড লেয়ারে থাকবে PS2, বুঝতে পারছো, ক্লিয়ার। এবং এইটার মধ্যে এই যে এই থাইলাকয়েড মেমব্রেনে আরও একটা জিনিস থাকে, ঠিক আছে, এই যে এরকম এখানে কিছু প্রক্ষেপিত জিনিস থাকে, ঠিক আছে, যাদেরকে বলা হয়, যাদেরকে এই জিনিসটারে বলা হয় হচ্ছে এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস, ঠিক আছে, এটিপি সিনথেসিস, বুঝতে পারছো, ক্লিয়ার। ওকে, এটিপি সিনথেসিস নামক এনজাইম থাকে এখানে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আশা করি তোমরা হচ্ছে প্লাস্টিকের এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে। দেখো প্লাস্টিকের এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন আমরা প্লাস্টিকের গঠন, আমরা স্লাইডে কি আছে দেখি। প্লাস্টিকের গঠনে হচ্ছে এখানে কি আছে, ক্লোরোপ্লাস্টের আকৃতি আমরা বলছি যে গোলাকার, ডিম্বাকার, জালকাকার, আবার এবং হচ্ছে এখানে কি থাকে যে লেন্সের মতো আকৃতি থাকে, অশ্বকুরের মতো আকৃতি থাকে, তারপর হচ্ছে তারকাকার থাকে। আমরা বিভিন্ন ধরনের আকৃতি পড়ছি অলরেডি, স্পাইরাল শেপ পড়ছি। তাহলে আবরণ 2টা আবরণ থাকে, এবং মাঝখানের হচ্ছে স্পেসকে আমরা বলি পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, 2টা আবরণের মাঝখানে। তারপর হচ্ছে স্ট্রোমা, তাহলে এটা অলরেডি বলছি, স্ট্রোমা হচ্ছে কি স্ট্রোমার জেলির মতো থাকে, ঠিক আছে। এবং হচ্ছে কি এটার ভেতরে হচ্ছে শ্বেতসার, প্রোটিন দানা, ডিএনএ, আরএনএ, উৎসেচক, তৈলবিন্দু ইত্যাদি থাকে। দেখো স্ট্রোমার মধ্যেই কিন্তু মূলত ওই যে ডিএনএ, রাইবোজোম, তারপর তৈলবিন্দু, এগুলো সব কিন্তু স্ট্রোমাতেই ছিল, বুঝতে পারছো। এবং এই স্ট্রোমার মধ্যে কি থাকে, অনেকগুলো চাটকির মতো অংশ থাকে, ঠিক আছে, সাজানো থাকে, যাদেরকে হচ্ছে কি বলা হয়, গ্রানা বলা হয়, ঠিক আছে। একত্রে এই পর্দাবৃত চাটকিগুলার স্তরগুলাকে একত্রে গ্রানা বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে থাইলাকয়েড, এই যে প্রতিটা ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গ্রানা থাকে, এবং হচ্ছে এই গ্রানাগুলো পরস্পর সমান্তরালে সজ্জিত হয়, এবং একক পর্দাবৃত্ত এক একটি চেপ্টা থলির মতো বস্তু, এদেরকে থাইলাকয়েড বলা হয়। তাহলে থাইলাকয়েড আমি অলরেডি তোমাদেরকে বুঝাইছি, ঠিক আছে, এই যে, ঠিক আছে। তো এখানে এই যে দেখো এতগুলা, এই যে প্রত্যেকটাকে বলা হবে থাইলাকয়েড, এবং পুরাটাকে বলা হবে গ্রানা, ঠিক আছে। এক বচনে গ্রানা, বহু বচনে গ্রানাম, ঠিক আছে। আচ্ছা, তারপর কি, তারপরে এখানে হচ্ছে কি থাকে, এই যে দেখো এই গ্রানার মধ্যে 110 থেকে 100টি, এটাও বলছে অলরেডি, হচ্ছে গ্রানাম থাকে। এবং হচ্ছে কি গ্রানামের এই যে থাইলাকয়েডের প্রাচীরে হচ্ছে কি থাকে, কোয়ান্টোজোম থাকে। এছাড়াও আমি বলছি লাইট হারভেস্টিং কমপ্লেক্স থাকে, এটিপি সিনথেসিস থাকে। তাহলে এই যে দেখো এই যে এখানে হচ্ছে কি এটিপি সিনথেসিস থাকে, ঠিক আছে, যেগুলো কি এটিপি তৈরিতে সাহায্য করে, ক্লিয়ার। এছাড়াও হচ্ছে দেখো এছাড়া হচ্ছে কি এই যে ফটোসিনথেটিক ইউনিট থাকে। ফটোসিনথেটিক ইউনিট কি হচ্ছে তোমার ওই যে PS1, PS2 এগুলো থাকে, বুঝতে পারছো। তাহলে এগুলাতে কি থাকে, এই যে তোমার হচ্ছে কি ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এই যে জ্যান্থোফিল, ঠিক আছে, 300 থেকে 400টি অণু অবস্থান করে, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে 230টা বলবা, ঠিক আছে, সাধারণত 230টি থাকে, বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্টের ক্লাস, ক্লোরোপ্লাস্টের কাজ, এইটাই হচ্ছে আমাদের শেষ, ঠিক আছে। এইটা তোমরা অলরেডি জানো। ক্লোরোপ্লাস্ট তাহলে কি করে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যকে প্রস্তুত করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যকে প্রস্তুত করে কে, ক্লোরোপ্লাস্ট। এছাড়া হচ্ছে কি দেখো কোয়ান্টোজোমের হচ্ছে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এডিপি অণুকে হচ্ছে কি করে, এটিপিতে রূপান্তর করে, এবং সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে। তাহলে ক্লোরোপ্লাস্টের এই যে কোয়ান্টোজোম যে অংশটা আমি বলছিলাম না, যে কোয়ান্টোজোমের মধ্যে হচ্ছে কি থাকে, কোয়ান্টোজোমের মধ্যে ওইখানে আরো হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স থাকে, ঠিক আছে। তাহলে মূলত হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্সে হচ্ছে কি থাকে, হচ্ছে PS1 এবং PS2 থাকে। এই যে PS1 এবং PS2 এরা হচ্ছে কি করে, এরা হচ্ছে এই যে এই
সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে, অর্থাৎ এক ডিপিকে এটিপিতে রূপান্তর হয় এই কোয়ান্টোজোমের মধ্যে বা ফটো সিস্টেমের মধ্যে, বুঝতে পারছো? তারপর হচ্ছে কি দেখো, ক্লোরোপ্লাস্টের স্টোমাতে অবস্থিত উৎসেচক সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় জৈব রাসায়নিক পদার্থ বিক্রিয়াসমূহ সম্পাদনের ভূমিকা রাখে। তাহলে হচ্ছে মনে রাখতে হবে ক্লোরোপ্লাস্টের হচ্ছে স্ট্রোমা মানে ভেতরের অংশে কিছু পরিমাণ এনজাইম থাকে, এই এনজাইমগুলো হচ্ছে কি সালোকসংশ্লেষণে সাহায্য করে। তারপর হচ্ছে কি বংশানুসারে নিজের স্বকীয়তা ধারণ করে, তাহলে ক্লোরোপ্লাস্টের একটা নিজস্ব স্বকীয়তা থাকে, বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের আজকের এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ক্লাস, ঠিক আছে? তাইলে হচ্ছে আশা করি তোমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের চিত্রটা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবা, এবং হচ্ছে তোমরা এই যা যা বললাম এখানে আসলে অনেক ইনফরমেশন তোমরা সবাই মনে রাখার চেষ্টা করবা, এবং হচ্ছে বাসায় পড়ার চেষ্টা করবা। আমি শুধু বকবক করলাম, পড়াইলাম, তুমি যদি বাসায় না পড়ো তাহলে আমার এই কষ্ট পুরোপুরি বৃথা। এই যে ভাঙা গলা নিয়ে তোমাদের জন্য এতক্ষণ চিল্লা ফাল্লা করতেছি, ঠিক আছে? তো এইটার মূল্যায়ন করার চেষ্টা করো, তোমরা নিজেরা হচ্ছে পড়ার চেষ্টা করো বাসায়, ঠিক আছে? তোমরা পড়লেই হচ্ছে আমার শান্তি, ঠিক আছে? মানে আমি এই কষ্ট করতেছি তোমাদের জন্যই। ওকে, তাহলে হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আগামী মঙ্গলবারে। ওকে, আমার হচ্ছে সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে, একটা হচ্ছে মঙ্গলবার আর একটা হচ্ছে শুক্রবার, এবং তোমাদের হচ্ছে আমি আর কি 2-1টা ক্লাস পরে তোমাদের হচ্ছে ইনশাল্লাহ পরীক্ষা নিব, তখন দেখা যাবে তোমরা হচ্ছে কেমন পড়তেছো, ঠিক আছে? ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা পরীক্ষা স্টার্ট করব, ঠিক আছে? তোমরা কেমন কি পড়তেছো, নাকি বাসায় শুধু বসে বসে হচ্ছে ঘুমাও, এটা দেখবো, ঠিক আছে? এবং যারা হচ্ছে পরীক্ষায় ভালো মার্কস পাবা, যারা হচ্ছে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হবা, তাদের জন্য অবশ্যই গিফটের ব্যবস্থা থাকবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা।